নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে আপনার ওই আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট, অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি, আর ধরেন অন্যান্য প্রাক প্রস্তুতি চলছে। আমাদের একটাই চ্যালেঞ্জ, আমি প্রথমেই বলেছি যে চলমান আছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য দীর্ঘদিন ধরে সব সময় সব মন্ত্রণালয় তার সক্ষমতার শতভাগ নিয়ে চেষ্টা করে। তো এবার আমরা প্রাধান্য দিয়েছি, গতবার যেটা হয়েছিল বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল যে তারা 3টি স্তরে গার্মেন্টসটাকে ছুটি দিবেন, কিন্তু গতবার সেটা সম্ভব হয়নি, শেষ দিনে এসেই চাপটা পড়েছিল, যার ফলে গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। আর আমাদের সম্মানিত যাত্রীদের একটা হ্যাবিট হচ্ছেন তারা বাস স্টপেজে এসে টিকিট কেটে গাড়িতে উঠবেন, এই ধৈর্য এই সময় তাদের নেই। তারা ছুটির পরে দ্রুততম সময়ের মধ্যে বাড়িতে যেতে চান, তারা রাস্তার উপর চলে আসেন, ওইখানে যে যানবাহন পান তাতেই উঠার চেষ্টা করেন, সেটা বাস হোক, ট্রাক হোক, পিক আপ হোক, ফিটনেস থাকুক না থাকুক তারা এটা চেষ্টা করেন। তো তারা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়ম মেনে গাড়িতে উঠবেন এরকমের মানসিকতার মধ্যে থাকেন না, এভাবে তারা অভ্যস্ত না। ওই দিনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যায়, এটা যানজটও তৈরি করে এবং অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো যানবাহনে যখন তারা চলে ঝুঁকিও বাড়ে, দুর্ঘটনা ঘটতে পারে। আবার ওই রকম পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাটাও কঠিন হয়ে যায়, কারণ স্টপেজগুলি কাউন্টারগুলি যেভাবে আমরা দেখভাল করতে পারি, নজরদারিতে রাখতে পারি, বা যতটুকু দায়বদ্ধতা তাদের আছে প্রতিষ্ঠিত পরিবহনগুলি, তো ওই যত্রতত্র পরিবহনের আর তখন সেটা থাকে না। এটা আমাদেরকে গত ঈদে বেশ কিছুটা বিব্রত করেছে এবং কিছুটা অনিয়ম, কিছুটা শৃঙ্খলা অথবা যানজটের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। আরেকটা আমরা এবার আশঙ্কা করছি যে বৃষ্টি হতে পারে, তো বৃষ্টিটা যদি হয় তখন কিন্তু আপনার যানজট হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়, তখন পুলিশও রাস্তায় অনেক সময় পর্যাপ্ত রাখা যায় না, তারপর যানজট, জনজট, এই সব কিছুর পরিস্থিতিতে আমাদের গতবার একদিনের ঝড় বৃষ্টি আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এবার যেহেতু সিজনটাই এরকম, অতএব এই ধরনের সম্ভাবনা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেইগুলি আমরা বিবেচনায় রেখেছি। আর এবার হচ্ছে 1 কোটি যাত্রী আরও বেশি গতবারের চেয়ে, তার মানে হচ্ছে কুরবানিযোগ্য গরু, তো তাদেরও আসা যাওয়ার ব্যাপার আছে। গতবার আমরা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম 4 দিন আগের থেকে, কিন্তু আমরা সফল হয়েছি বলছি না। আমরা ওই অঞ্চলে প্রচুর ট্রাক, কাভার্ড ভ্যান চলেছে, এটা নিয়ন্ত্রণ করা যায়নি। আর গাড়ি আপনারা জানেন যে একবার যদি রাস্তার উপর চলে আসে তাকে নিয়ন্ত্রণ করে সাইডেও যদি আপনি নিতে চান, তাতেও যদি 5-10 মিনিট সময় লাগে, তাহলে 10 থেকে 15 কিলোমিটার ট্রাফিক হয়ে যায়, কারণ গাড়িতে একটার সাথে একটা একেবারে লাগিয়ে চলছে, এরকমভাবে যায়। তো সেটা যাতে এবার আরও গরুর ট্রাক তো চলবেই, এটা পরিবহনে যুক্ত থাকছে, এই জন্য চ্যালেঞ্জটা আরও বেশি হবে। সেই সমস্ত জায়গায় আমরা ওই স্পটগুলি নির্দিষ্ট করে কি কি ব্যবস্থা নেওয়া যায়, পুলিশের পরামর্শ, বিআরটিএ এবং আমাদের যে সমস্ত লজিস্টিক ফোর্স আছে, আবার গতবার আমরা করেছিলাম গার্মেন্টস ছুটি হলে সেখানে বিআরটিসি থেকে বেশ কিছু বাস, এবং এবার আমরা আবার চেষ্টা করেছি যে বেসরকারি যে মালিক যারা আছেন, যারা ব্যক্তি পর্যায়ে পরিবহন মালিক, তাদেরও পর্যাপ্ত বাস যাতে ওখানে রাখা যায়, ওই 1 দিন 2 দিন এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায় তার জন্য বাসের সংখ্যা বাড়ানো, সড়কে শৃঙ্খলা, এবং এবার যেটা আমরা করেছি, গতবার মনে হয় 24টি মোবাইল কোর্ট কাজ করেছিল, এবার আমরা মনে করছি যে 50 জন আমরা রিকোয়েস্ট দিয়েছি, আর আমাদের আছে কয়জন, 10 জন, হ্যাঁ 19 জন আছে, আরো 50, মানে 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়, যাদের কিন্তু নির্দিষ্ট পরিবহন নেই, এই চলমান পরিবহন বা বিচ্ছিন্ন পরিবহনকেই লোক তুলে দিয়ে তারা সেখান থেকে টাকা কালেকশন করে। এই দুটি জায়গা, পাশাপাশি আছে ধুলাই খাল, ধুলাই পাড়, সেই ধুলাই পাড়ের জায়গাটাও আমরা এই নজরদারিতে নিয়েছি, সেখানে না যাতে কত হচ্ছে, তো আমি তাই বলছি। হ্যাঁ, কেন আমি বলছি যে আমি হচ্ছি, কেন আপনি এটাকে এইভাবে নিচ্ছেন? না না, বিআরটিএ কি, বিআরটিএ কি করে, আমি শোনেন আগে, বিআরটিএ কি করে, একটা রুট পারমিট, তারও একটা কমিটি আছে কিন্তু মহানগর
এবং অন্যান্য জায়গায় পরিবহন ক্ষমতা এবং জনসংখ্যার অনুপাতে সে রুট পারমিটটা দেয়। এটা কিন্তু বিআরটি সরাসরি একাও দেয় না, একটা কমিটির মাধ্যমে দেয়। আর বিআরটিএ একটা ফিটনেস দেয় গাড়ির, ঠিক আছে? রোডস অ্যান্ড হাইওয়ে গাইড রাস্তাগুলি তৈরি করে। তো আপনি যখন রোডে একটা অ্যাক্সিডেন্ট ঘটলেই সেই দায়িত্বটা যখন সব আমাদের উপর আসে, কিন্তু দায় আমাদের নিতে সমস্যা নেই, আমরা দায় নিচ্ছি তো, কিন্তু আমি বলছি সব পরিত্রাণ আমার হাতে না। যেমন ধরুন এলজিআরডির কোনো রাস্তায় যদি এমন হয় যে রাস্তাটা, যেমন আমাকে দায় নিতে হচ্ছে, কারণ আমার হাইওয়ের সাথে সেটা লোকাল সড়ক মিশেছে 90 ডিগ্রিতে, যেটা দুর্ঘটনা তৈরি করে, সেটা কুমিল্লায় ঘটেছে, নিশ্চয়ই আমাদেরকে দায় নিতে হচ্ছে, কারণ এটা একটা ত্রুটি। কারণ একটা লিঙ্ক রোড কীভাবে এসে একটা হাইওয়ের সাথে মিশবে, তার একটা কিন্তু লেফট লেনে যে স্টাইলে মেশে সেভাবে মিশিনি, এটা একটা ত্রুটি। বলছি যে এলজিআরডির মন্ত্রণের অধীনে যখন কোনো রাস্তা হয়, সে ত্রুটির দায় তো আমার উপর হয় না। যদি কোনো ওই ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে, সেইটা যোগাযোগ মন্ত্রণের উপর অনেক সময় নিতে হয়, কিন্তু নেওয়াটা দুর্ভাগ্যজনক। সেটা আমি, আমাকে যদি আপনি বলেন, আমি রাস্তা তৈরি করি, রুট পারমিটটা দেই এবং গাড়ির ফিটনেস দেই, আমার বিআরটিতে কিছু কর্মকর্তা আছে মাত্র। আমার সরাসরি কিন্তু এই যোগাযোগ মন্ত্রণালয়ের, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের এমন কোনো ফোর্স নেই যে তারা এটা করতে পারে। আমরা সমন্বিতভাবে করি, দায় আমাদের আছে। হাইওয়ে পুলিশ কাজ করে, স্থানীয় পুলিশ কাজ করে, মোবাইল টিম কাজ করে। তো এর সবার যে দায়িত্ব আছে সেটা সবার সক্ষমতা অনুসারে কিভাবে সমন্বয় করে করা যায় সেটা আমরা করছি। আমি ওই কথাটা বলার একটা কারণ হচ্ছে যে আমার হাইওয়েতে মারা গিয়েছে 43 জন, কিন্তু 170 জন যেটা মারা গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে এলজিআরডির রাস্তাতে, সেটারও কোনো কোনো সময় জবাব দিয়ে আমাকে করতে হয়েছে। সেই কথা বলছে। 2024 সালে সবচেয়ে বেশি নিহত হয়েছেন, আমি পরিসংখ্যান দেখেছি, 5300 সম্ভবত 84 জন। তারপরের সংখ্যাটা হচ্ছে 2021 সালে 5082 জন। অর্থাৎ আমি বলছি যে 5000-এর কাছাকাছি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। গতবার আমাদের কাছে যেটা তথ্য আছে, 170 জন সড়ক দুর্ঘটনায় 11 দিনে নিহত হয়েছিল। ঈদযাত্রার আগে পরের কথা বলছি। দুটি বড় দুর্ঘটনা ঘটেছিল, একটা আপনারা জানেন 26 জন আরিচাতে যেটা ঘটলো, আর একটা 12 জন ট্রাকের সাথে আমাদের একটা বাস, বাসকে ট্রেন করে দেয়, হ্যাঁ, কুমিল্লাতে। এই দুটি বড় ঘটনা ছিল, আর বাকি 170 জন টোটাল মারা যায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনায়। বলা ঠিক হবে কিনা জানি না, আমার হাইওয়েতে মারা গিয়েছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। কিন্তু আমার হাইওয়েতে 43 জন মারা গিয়েছিল। প্রত্যেকটা মৃত্যুই কিন্তু অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, যার পরিবার যায় তা জানে। রাষ্ট্রে তা কাম্য না, তা চায় না, কিন্তু সড়ক দুর্ঘটনা আমাদের আছে। হ্যাঁ, আমরা এর বাইরে আসতে পারিনি, কারণ আমাদের হাইওয়েতে যেভাবে কাভার করা উচিত ছিল, পৃথিবীর বড় বড় হাইওয়ে দেখবেন যে সেখানে এন্ট্রান্স থাকে না নির্দিষ্ট জায়গায় ছাড়া। এমনকি গাড়িও যদি বাইরে যেতে হয়, তাকে একটা জায়গায় ইউলুপ দিয়ে বাইরে যেতে হয়। আর আমাদের হাইওয়েগুলি আপনার ব্যাটারি চালিত ভেহিকেল চলছে। তারপর ছোট ছোট রাস্তায় এসে হাইওয়ে যখন মিশছে, সেখানে সে লেফট লেনে থাকছে না, সে এসে 90 ডিগ্রিতে মিশে যাচ্ছে। এরকম একটা দুর্ঘটনা কিন্তু কুমিল্লায় ঘটেছে, এক পরিবারে মানে 3 জন মারা গিয়েছিল, 5 জন মারা গিয়েছিল। তো এই প্রবলেমগুলি আমরা বিশ্ব ব্যাংকের অধীনে, আমরা বাংলাদেশ সড়ক নিরাপত্তার আইনে এনে কর্মসূচির অধীনে এই হাইওয়েতে যে সমস্ত রাস্তাগুলি যুক্ত করা হয়েছে, সেগুলি লেফট লেনে নেওয়ার একটা কর্মসূচি এবং পরিকল্পনা নিয়ে আমরা কিছু নিয়েছি, আপনার যেটাকে বলা হয় কার্য হাতে নিয়েছি। তো সেইগুলি বাস্তবায়ন যদি হয়, আরও কিছুটা কমবে। অটো চালিত যান যেগুলি আছে, সেগুলিতে যদি হাইওয়েতে নিরুৎসাহিত করা যায়, একেবারে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, হাইওয়ে পুলিশকে মানে সজাগ রেখেছি, তারা এবার আরও তৎপর থাকবে। এটাও সত্য যে আমার জানা মতে প্রায় 42 কিলোমিটার জায়গা দেখভাল করার জন্য 3 জন হাইওয়ে পুলিশ আমরা পাই, আমি যদি ভুল না বলে থাকি। তো এই রকমের কিছু স্বল্পতা আমাদের আছে, কিছু দুর্বলতা আমাদের আছে, কিন্তু যতটুকু আমাদের সামর্থ্য আছে তার শতভাগ নিয়ে আমরা চেষ্টা করছি। আমি এই কথাটা এর আগের বারও বলেছি, এবারও বলছি যে 1.5 কোটি মানুষের যাত্রা 2 থেকে 3 দিনে, আবার 1 কোটির গরু, কাছাকাছি গরুর যাত্রা নিশ্চিত করবার জন্য আমাদের যে যানবাহন, আমাদের যে রাস্তা, আমাদের যে মানসিকতা এবং আমাদের যে সচেতনতা, তা কোনো কোনো সময় বড় অন্তরায় তৈরি করে। তো তার মধ্যে দিয়ে আমরা ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে চাচ্ছি, সব সেক্টরকে, সব পরিস্থিতিকে বিবেচনায় রেখে। ঠিক আছে, কিন্তু তদন্ত কমিটি যথাযথ তদন্ত করছে কিনা এবং তদন্তের রিপোর্টটা আপনি আমলে নিচ্ছেন কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা ধরেন আরিচা ঘাটে যে ঘটনা ঘটেছে, তদন্ত রিপোর্ট পেয়েছি। সেখানে ওই ড্রাইভার, যিনি একটা স্টপ বাস, থেমে থাকা বাস, তিনি কি কারণে চলতে শুরু করলো
এবং আপনি দেখবেন যে ফেরিতে উঠার পরিবেশ হয়নি, ফেরি কিন্তু ঘাটে নেই। সে গেল এবং চলতে থাকলো, তার গিয়ে সে আপনার পল্টনের উপর দিয়ে নদীতে পড়ে গেল। দেখা গিয়েছে তার ব্রেকটা কাজ করেনি, তার হ্যান্ড ব্রেকটাও ওখানে ছিল না। সে যেভাবে গাড়িটা চালানো শুরু করেছিল বা যেভাবে গাড়িটা চলতে শুরু করেছে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আর অনাকাঙ্ক্ষিত মানে ঘটনাই হলো দুর্ঘটনা। সেরকম একটা কিছু ঘটেছে। আমরা এবার যেটা করেছি সেটা হলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত বাসের প্যাসেঞ্জারকে নেমে বাস ফেরিতে উঠবে। কিন্তু দেখা গেল যে অনেক অসুস্থ মানুষ থাকেন, অনেকের মালামাল থাকেন, সেটা রেখে সে নামতে চান না, বাচ্চারা থাকেন, কার্যকর করাটা একটু কঠিন, কিন্তু আমরা করছি। পাশাপাশি বাস ফেরিতে উঠার আগে আমরা একটা ব্যারিকেড তৈরি করছি। ওই ফেরি বাস নেমে খালি না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি উঠতে যেতে পারবে না, ওই ব্যারিকেড ক্রস করতে পারবে না, সেটা আমরা নিশ্চিত করেছি। আরেকটা হচ্ছে ফেরিতে যে পল্টন থাকে সেইটাকে আমরা একটু কাভার করে দেওয়ার চেষ্টা করছি, যে কম গতিতে কোনো গাড়ি গেলে সেটা বাধা পায়, কিন্তু বেশি গতির কোনো গাড়ি যদি চলে যায় ওই বাধাও কোনো কোনো সময় আপনি জানেন সেটাও আরেক দুর্ঘটনা। তো এইভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। সদরঘাটে যেটা ঘটেছিল সেটাও একেবারে আমাদের নজরদারিও ছিল। হঠাৎ করে আপনার বোটে, স্পিড বোটে এসে যখন উঠতে যায়, দুইটা লঞ্চের চাপে এরকম একটা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়। এবার আমরা যেটা করেছি সদরঘাটে সেটা হচ্ছে বোট এবং স্পিড বোট কোনোটার থেকে কোনো লঞ্চ উঠতে পারবে না, নৌ পুলিশের সার্বক্ষণিক কর্ডন করে নজরদারি চলবে। বোট এবং স্পিড বোটে কোনো যাত্রী যদি আসে সে পল্টনে উঠতে নামতে পারবে এবং পল্টনে উঠতে পারবে, সেই জন্য আমরা ব্রিজ করে দিয়েছি নতুন করে। চলছে, কিন্তু আমি বলছি যে একটা শেষ শুরু হয়েছে এআই ক্যামেরা, তারপর কিভাবে ব্যাটারি চালিত রিক্সাগুলি নিয়ন্ত্রণ করা যায়, ধাপে ধাপে এটা করতে হবে। তো আপনি ধরেন সবগুলি তো একসাথে করতে পারবেন না, আর সবগুলি একসাথে করতে চাইলেও কোনো কোনো সময় ধরেন এগুলি প্রস্তুতি আছে, আর্থিক ব্যাপার আছে, সিকোয়েন্স অনুসারে হবে। নিশ্চয়ই ধৈর্য ধরুন, ভালো কিছু হবে। এবার বাড়ার কাজ, যেহেতু জ্বালানির কারণে বাস ভাড়া অলরেডি বেড়েছে, সেই বাস ভাড়া বেশি বাড়া যেটা হচ্ছে আমাদের সক্ষমতার আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করতেছি, বাকিটা সময় বলে দিব। আপনার এই কথা কিন্তু আমি বলেছি, এই উত্তর বলেছি। না না, ভাড়া ভাড়া বাড়েন। যা বাড়ানোর আগেই সমন্বয় করে দিয়েছি 11 পয়সা অনলি। ঈদের সময় এইটা কি চাঁদাবাজি না, কোনো সুযোগ নেই ভাড়া বাড়ানোর, কোনো সুযোগ নেই। তবে একটা জায়গা আমি গতবারও যেটা আপনি দেখেছেন, যে যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। এটা আপনারা এদেশের সন্তান, আপনারাও জানেন। ধরেন 10 লাখ লোক গাজীপুরে চলে আসলো গার্মেন্টস থেকে, সে এসে একটা ট্রাকে একটা পিকআপে উঠে যাচ্ছে টাকা দিয়ে, অথবা একটা গাড়ি যাচ্ছে সেখানে তো বাচ্চা নিয়ে উঠে যাচ্ছে। তো ওই জায়গায় ভাড়াটা যখন মানুষ এবং বিশেষ করে যারা ভাড়া কালেকশন করে তাদের মধ্যে চলে যায়, সে যখন স্টপেজে এসে বাসে যেতে চাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয় চলন্ত পথে, সেটা সুপারভিশন করে নিয়ন্ত্রণ করে আপনার করা, কন্ট্রোল করা কিভাবে সম্ভব, কতটুকু সম্ভব আপনারাই ভালো জানেন। আপনার মনিটরিং টিম থাকবে কিনা? অবশ্যই, আমি যা বললাম 69টা মোবাইল কোর্ট থাকছে, হাইওয়ে পুলিশ থাকছে, বিআরটির টিম থাকছে, সমস্ত শক্তি তো প্রয়োগ করা হবে। এবং গতবারও যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিয়েছি, জরিমানা করেছি, শাস্তি দিয়েছি, করছি তো। আপার যে প্রশ্নটা ছিল, আপার যে প্রশ্ন, না, ওটা আলোচনা চলছে, প্রক্রিয়া চলছে, তাড়াতাড়ি এসি বাসের ভাড়া নির্ধারণ হয়ে যাচ্ছে। আপার যে প্রশ্ন বারবার ছিল যে রুট পারমিটের বিষয়টা, এগুলো নিয়ে আপনারা ঈদের সময় কি বলছেন, এই বিষয়টা ছিল সেটা যে মেম্বারটাও রিভিশন হওয়া দরকার। এটা একটু বলে যান রুটে বসে। অনেক বলেছি। আমি তো এই বলতে গিয়ে আপনাদেরকে, আপনাদের এই মতামতকে আমি খুব রেসপেক্ট করি, বিকজ আমি আবারও বলি আমিও কিন্তু মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের সৌভাগ্য, আপনারা সাংবাদিক হয়েছেন, আপনারা মানুষকে জবাবদিহি করতে পারছেন। আর আমার হচ্ছে সৌভাগ্যের কিনা জানি না, আমাকে জবাবদিহি করতে, বাট আমি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ছাত্র। অবশ্যই সেটাই হবে। এটা এলজিআরডি মন্ত্রণালয় ইজারা দেয়। আমি বলে দিয়েছি হাইওয়ের পাশে উপরে কোনো গরুর হাট হবে না, তারা এগ্রি করেছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ঠিক আছে।